হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আমাদের গল্পের গ্যাঞ্জামে। আজকে যে বন্ধু আমাদের সাথে আছে, 98 এসএসসি 98 এবং এইচএসসি 00, যে গ্রুপগুলো আছে বাংলাদেশে, মোটামুটি সবার কাছে খুবই পরিচিত নাম, খুবই পরিচিত চেহারা, মুশফিকুল ইসলাম। সবাই ওকে মুশফিক নামে জানে। কথা না বাড়িয়ে চলে যায় মুশফিকের কাছে। মুশফিক, আমি শুধুমাত্র তোমার নাম দিয়ে তোমার পরিচয় করিয়ে দিলাম। বাকি অনেকে অলরেডি তোমার নাম জানে, তোমাকে চিনে, বাট স্টিল যারা চিনে না, জানে না, আবার সেই দর্শকদের জন্য তোমার পরিচয়টা একটু দাও, মুশফিক। হ্যাঁ, সালামু আলাইকুম। থ্যাংক ইউ। ধন্যবাদ, প্রথমেই ধন্যবাদ জানাই এই প্রোগ্রামে আমাকে ডাক দেওয়ার জন্য, এখানে কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য। তো আসলে পরিচয় দিতে গেলে আমার নাম মুশফিক। আমি মোহাম্মদ মুশফিকুল ইসলাম। তো আমি আমার এসএসসি পাশ করি 98-এ মতিঝিল মডেল হাই স্কুল থেকে। তারপর এইচএসসি 2000 এর সরকারি বিজ্ঞান কলেজ। তারপর এআইবি থেকে অনার্স। এবার আর এখন বর্তমানে চাকরি করছি জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষে উপপরিচালক হিসেবে কর্মরত আছে। এই শর্টে আসলে আমার এই পর্যন্ত আসা। তোমার স্কুল, কলেজ, কর্মস্থল সম্পর্কে জানলাম। যদি তোমার একটু একটু ছোট করে তোমার পরিবার সম্পর্কে একটু যদি বলতাম। পরিবারে আমি আমি আমার ওয়াইফ হলো ঢাকা ইউনিভার্সিটির টিচার, অ্যাসোসিয়েট প্রফেসর ঢাকা ইউনিভার্সিটি ক্রিমিনোলজি ডিপার্টমেন্টে। আর আমার মেয়ে বড়, সে 11 ক্লাস, আর আমার ছেলে 5 ক্লাস। দুইজনই স্কুলে পড়ে। আহ, তারা এই মুহূর্তে অবশ্য শিকাগোতে আছে। আমার ওয়াইফ পিএইচডি করছে শিকাগোতে, ইউনিভার্সিটি অফ ইলিনয়। সো তারা তার মার সাথে আছে। থ্যাংক ইউ মুশফিক, এই পরিচয়গুলো দেওয়ার জন্য। তো আমরা এখন আমাদের মূল আড্ডাতে চলে যাই। আহ, যেটা যেটা আমাদের আজকের আহ, এই এই দেখা সাক্ষাতের প্রধান কারণ, আড্ডা। শুরুতেই সবাইকে যেভাবে প্রশ্ন করি যে তুমি কোন স্কুল, সরি আমি আমি ভুলে গিয়েছি, কোন স্কুল যেন বললা? মতিঝিল মডেল হাই স্কুল। মতিঝিল মডেল স্কুল। তো হুম। শুরু করি সেখান থেকেই, যে এই মতিঝিল মডেলে ভর্তি হওয়ার পিছনে কি কোনো কোনো কারণ, কোনো কাহিনী? অনেকের মজার মজার কাহিনী আমরা এর আগে দেখছি, শুনছি। তো তোমার যদি এরকম কোনো কিছু থেকে থাকে, মজার কোনো গল্প স্কুলে ভর্তির পিছনে। না, আমি বেসিক্যালি আমার জন্ম আমার দাদার সূত্রে আমরা উত্তর শাহজাহানপুরের বাসিন্দা। তো উত্তর শাহজাহানপুরে জন্মগ্রহণ, আমার জন্ম উত্তর শাহজাহানপুরে। সো ওই লোকালিটিতে প্রায় আশেপাশে স্কুল আছে। মতিঝিল সেন্ট্রাল গভর্নমেন্ট বয়েজ স্কুল, আইডিয়াল স্কুল, মতিঝিল মডেল হাই স্কুল, অথবা অন্যদিকে গেলে হয়তো খিলগা গভর্নমেন্ট হাই স্কুল। তো ওই কারণেই লোকালিটি অনুযায়ী মতিঝিল মডেল হাই স্কুলে পড়া। আর আমার প্রাইমারি শুরু হয়েছিল আইডিয়াল প্রাইমারি স্কুল, একদম মতিঝিল মডেল অ্যাডজেসেন্ট স্কুল। সেখান থেকে 5 পর্যন্ত পড়া, তারপরে 6 থেকে মতিঝিল মডেল হাই স্কুলে পড়া। সো এটার জন্য আলাদা কোনো মানে এই লোকালিটিটাই আসলে মেইন কারণ ওইখানে পড়ার জন্য। বেসিক্যালি নেইবারহুড আর কি, যে ওকে, হ্যাঁ, শর্ট ডিস্টেন্স, নেইবারহুড। হ্যাঁ, বাসার কাছাকাছি, বাবা মার একটু জি। টেনশন কম হবে। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। তো এরপরে আসি আমরা যে পড়াশোনা, স্কুল মানেই তো পড়াশোনা হবেই। পড়াশোনা ছাড়া আদার কোনো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস কি করতা? লাইক খেলাধুলা, এনিথিং এলস, কবিতা, গান? স্কুল লাইফে মতিঝিল মডেল স্কুল এর একটা বৈশিষ্ট্য হলো যে এটা তো কলোনি বেসড। সো আচ্ছা। কলোনি বেসড এলাকায় বেশ কিছু মাঠ, মানে মতিঝিল এজিবি কলোনির মাঠ। সো এজিবি কলোনির মাঠে স্কুলে সবসময় এটা বাই ডিফল্টই ছিল, মানে খেলাধুলা টিফিন টাইম অথবা স্কুলের পরে অথবা বন্ধের দিনে। খুব যে ভালো প্লেয়ার ছিলাম বা বাট বন্ধুদের সাথে খেলাধুলা এটা চলতোই, এটা বাই ডিফল্ট চলতো। সো ওই এজিবি কলোনি বা রেলওয়ে কলোনি, এই মাঠগুলিতে আমাদের বিচরণ ছিল, বন্ধুদের সাথে খেলাধুলা। ক্রিকেটটাই খেলা হইতো বেশি, আমি ফুটবল অতটা খেলি না। হুম। আহ, আর ব্যাডমিন্টন, ক্রিকেট আচ্ছা। ব্যাডমিন্টন এই দুইটাই যদি আউটডোর গেমটা খেলি। আর শাহজাহানপুরে
শাহজাহানপুরেও খেলা হইছে, শাহজাহানপুরের বন্ধুদের সাথে। আমাদের কিছু নিয়ারেস্ট মাঠ ছিল, ফিল্ড, ওই মাঠগুলিতে খেলা হয়েছে। যেমন রেলওয়ে স্কুলের মাঠে খেলা হইতো, অথবা আমার বাসার সামনে একটা প্রাইমারি স্কুল ছিল, সেখানে এরকমই, মানে যেটা আমাদের ছোটবেলাটা কিন্তু ছিল আসলে, যদি আমরা সবাই একটু কমন করি, আমাদের এলাকা বেস কিছু বন্ধু বান্ধব, সেই বন্ধু বান্ধবদের সাথে খেলাধুলা, বেড়ে ওঠা, বা পাড়ার মধ্যে কিছু খেলাধুলা, সেই জিনিসগুলো কিন্তু আমাদের সবার, আমরা যারা ওই সময়কার যারা আছি, তাদের সবার জন্য একটা কমন মনে হয়। আমরা খেলাধুলা, তখনকার দিনে তো এত মোবাইল বা এত কম্পিউটার কিছুই ছিল না। সো রাইট। খেলাধুলাটা বা মানে সন্ধ্যা পর্যন্ত যে একটা বন্ধুদের সাথে আড্ডা, সেই জিনিসটা ডেফিনেটলি ছিল। না, আমি আমি ইমাজিন করতে পারি, যেহেতু কলোনি এলাকায়, গভর্নমেন্ট কোয়ার্টার এলাকায় বড় হইছো, আই এম প্রিটি শিওর যে ইউ হ্যাভ এ ভেরি ফ্যান্টাস্টিক চাইল্ডহুড। কারণ আমি দেখছি আমার যারা বন্ধু বান্ধব যারা ছিল এরকম আজিমপুর কোয়ার্টার বা এরকম মানে কোয়ার্টার, গভর্নমেন্ট কোয়ার্টার এলাকায় ছিল, আমিও অনেকটা সময় আমাদের বন্ধুদের সাথে, স্কুলের বন্ধুদের সাথে এরকম কোয়ার্টার এলাকায় কাটাইছি, এবং ওইখানকার বিকেলের পরিবেশ ছিল একেবারেই ভিন্ন। এবং এটা আমি মোটামুটি প্রিটি মাচ শিওর যে তোমাদের স্কুলে যেই স্কুলের যে খেলার মাঠ ছিল সেখানে খেলা হয়েছে কম, আদার যে এজিবি কলোনির মাঠ বা আদার যে মাঠগুলো বললা, আমি প্রিটি শিওর যে সেখানে সেখানে খেলাধুলা বেশি হয়েছে। কারণ মাঠগুলো, স্কুলের মাঠের থেকে ওই মাঠগুলো বড় ছিল। এবং হ্যাঁ, মানে ডেফিনেটলি। শুধু তোমরাই না, মানে সিনিয়র জুনিয়রদের যাতায়াত অনেক বেশি ছিল এটা ওইখানে, রাইট? এটা এটা অবভিয়াস, মানে সিনিয়র জুনিয়র বা রাইট। এটা এটা মানে আমি 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 ইমাজিন করতে পারি। তো এই যে স্কুলে ডেফিনেটলি তুমি ওইখানে এই স্কুলে কি ক্লাস 1 থেকেই, রাইট? মানে 10 বছর কাটছো? ওইটার একটা প্রাইমারি ভার্সন ছিল, সেটা আইডিয়াল প্রাইমারি বলে। সে আইডিয়াল আচ্ছা, প্রাইমারিতে আমি 1 থেকে 5, তারপর আচ্ছা। 5 টু 10 হলো মতিঝিল মডেল হাই স্কুল। এটা কি ওইখানে একই আমরা কম্পাউন্ডের ভিতরেই ছিল? একই এরিয়াতে? এটা বেসিক্যালি একই কম্পাউন্ডের ভিতরেই ছিল। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, জাস্ট নামটা চেঞ্জ হইছে। নামটা চেঞ্জ হয়েছে, এবং ওই আমাদের সময়কার একটা নিয়ম, এখন অবশ্য নাই, যে আইডিয়াল প্রাইমারি থেকে পড়লেই একটা পার্সেন্টেজ অটোমেটিক্যালি মতিঝিল মডেলে শিফট হইতে পারতো। সেটা আচ্ছা, আচ্ছা। মানে তাদের দুই স্কুলের মধ্যে একটা এমওইউ টাইপ ছিল আর কি, মানে যে এখানকার স্টুডেন্ট ওইখানে যেতে পারে। এটা কি মানে এই যাওয়া আসাটা কি মেরিট বেস হইতো? মানে ওরা কিভাবে সিলেক্ট করতো যে মেরিট বেস ছিল, মেরিট বেস? মেরিট বেস। ওকে, ধরো ওকে। ফার্স্ট 150 বা 200, আমি এখনো ওভাবে মানে রিকল করতে পারতেছি না, আচ্ছা, বা আচ্ছা। 200 এরকম স্টুডেন্ট যেতে পারতো। ওকে। সো ডেফিনিটলি স্কুল লাইফে বন্ধুদের সাথে হোক, টিচারদের সাথে হোক, অনেক, আমি প্রিটি শিওর হাজার হাজার মজার গল্প আছে। হ্যাঁ? তো এর এর মধ্যে থেকে যদি মানে স্মৃতিচারণ করতে চাও কিছু, মানে আমাদের মূল আড্ডার বিষয় হচ্ছে বেসিক্যালি ওইটাই। স্কুল জীবনের মজার মজার গল্পগুলো, স্কুল কলেজের। স্কুলের বেসিক যদি মজার কথা বলি, বা মানে আমাদের সাধারণত স্কুল পালানো, এটা একটা ছিল একটা আহ, মানে মূল অ্যাট্রাকশন, যে কিভাবে স্কুল পালানো যায় বা কারা ভেরি কয়দিন ভেরি মানে স্কুল পালাতে পারছে। হ্যাঁ, স্কুল পালাতে পারছে। স্কুলে আমাদের মানে আমি মডেলের কথা যদি বলি, প্রাইমারি স্কুলের স্মৃতি অনেকে আছে, মানে প্রাইমারি স্কুলে আমাদের বেশ কিছু ফ্রেন্ড এখনো আমার সাথে কানেক্টেড আছে। তারা আহ প্রাইমারি স্কুল থেকে, মানে এখনো পর্যন্ত তাদের সাথে কানেকশন আছে। প্রাইমারি স্কুলে বেসিক্যালি নিয়ে যেত মানে গার্জিয়ান নিয়ে যেত, আমার আম্মু নিয়ে যেত। তো আম্মুদের মধ্যেও একটা গার্জিয়ানদের নেটওয়ার্ক ছিল। তো ভাবি ওই ভাবি আম্মুরা কমিটি। একসাথে ভাবি, হ্যাঁ। তো গার্জিয়ানরা তারা নিয়ে যেত। আমাদের এই ছোট এখনো মনে পড়ে যে সবার বাসায় কোনো ঘুরায় ঘুরায় হয়তো দাওয়াত থাকতো, মানে অনেক ছোটবেলায় আমাদের বাসায় আসতো, বাবুর বাসায়, প্রাইমারির কথা। প্রাইমারিতে এত স্মৃতি মনে হয় আমাদের, তখন মনে হয় বিভিন্ন ক্লাস ছিল রঙের নামে। ধরো 1 2 3, এক একটার মধ্যে কোনোটা নদীর নাম, কোনোটা কালারের নাম, এরকম ছিল। নীল, সবুজ, লাল, এরকম। তারপরে কোন সময় ছিল ময়না, কোকিল, টিয়া। তো এটা কি মানে আহ, ক্লাসের নাম ছিল নাকি যে সেকশনের নাম এটা ছিল? ধরো সেকশনের নাম ছিল। আচ্ছা। ধরো 1-এ ছিল লাল, নীল, হলুদ। মানে তিনটা আহ, সেকশন, তিনটা সেকশনের নাম হ্যাঁ, এবিসি না হয়ে তিনটাতে লাল ক সবসময়। খ গ না হয়ে লাল নীল হ্যাঁ, সবুজ। ওকে, হ্যাঁ, ওকে। প্রাইমারিতে এরকম 3টা করে সেকশন ছিল। আচ্ছা। ময়না, কোকিল, আরেকটা কি, তারপরে পদ্মা, মেঘনা, যমুনাও ছিল। রাইট।
তো এগুলি হলো গিয়ে 4-5 এর দিকের কথা আরকি। হুম, এটা ছিল। তারপরে আরেকটা ইয়ে ছিল 5 এ বৃত্তি কোচিং এটাতে যদিও স্কলারশিপ পাওয়া হয় নাই। বাট কোচিং করা মানে কোচিং এর জন্য আলাদা ক্লাস ছিল। সেই ক্লাসগুলিতে মানে সেগুলি একটা আলাদা স্মৃতি যে হ্যাঁ, একটা আলাদা ক্লাস সেখানে আলাদা করে পড়া। তো ওই সময়টাও গার্ডিয়ান যেহেতু আম্মু নিয়ে যেত মানে আম্মুর সাথে যাওয়া আসা সেটা 5 পর্যন্ত 5-6 পর্যন্ত ওইরকমই। আস্তে, আস্তে যখন 7 থেকে কিছুদিন আম্মু নিয়ে গেছে অথবা কিছুদিন এলাকার মধ্যে তখন পড়তে, পড়তে অনেকে পরিচিত হয়ে গেছে, ফ্রেন্ড হয়ে গেছে। সেই ফ্রেন্ডদের সাথেও মাঝে মধ্যে যাওয়া আসা শুরু হলো। আ সেটা 7 8 থেকেও। 8 এও অ স্কলারশিপ কোচিং ছিল আমাদের যারা মানে ওখান থেকে আলাদা হইলো তাদের জন্য আলাদা আ কোচিং ছিল। তো ওইখানের আবার একটা মানে ওই বয়সের যে একটা ইয়ে ছিল মানে ওইটার ছিল যে স্কলারশিপ কোচিং এ মেয়েরাও ছিল। এমনি তো নরমালি মর্নিং শিফট, ডে শিফট। আচ্ছা, কিন্তু আচ্ছা। যে স্কলারশিপ কোচিং এ আবার ওই ছেলে-মেয়ে যারা স্কলারশিপের কোচিং এর জন্য সিলেক্টেড হইছে যারা সেটা সেটা ওই বয়সের একটা মানে ইয়ে ছিল যে হ্যাঁ, তারা একসাথে ক্লাস করতেছে। নরমালি তো আমরা ক্লাস করছি মর্নিং শিফট, ডে শিফট। যে মর্নিং শিফটে হলো গিয়ে ছেলেরা আর ডে শিফটে সরি মর্নিং শিফটে মেয়েরা আর ডে শিফটে ছেলেরা। আচ্ছা, আচ্ছা। তো ও ওইটা ছিল তো স্কুলে ওইখানে যখন ওই এই স্কলারশিপের জন্য যখন ওই কম্বাইন্ড ক্লাসটা হইলো, তখন কি মানে হুম, ক্লাস ক্লাস আওয়ার বা টাইমিং গুলো কি সুইচ হয়ে গেছিল? মানে চেঞ্জ হইছিল? এরকম কিছু নাকি হ্যাঁ, মর্নিং এর ওইটার জন্য মেয়েরা ডে আলাদা শিফটে চলে আলাদা আসতো? চয়েস ছিল। ওইটার জন্য আলাদা টাইমিং ছিল। আচ্ছা, আচ্ছা। ওকে, ওকে, ওকে। তো তুমি একটু আগে মেনশন করছিলা যে স্কুলের একটা বড় মজার ইয়ে হচ্ছে যে স্কুল পালানো। আই এম প্রিটি সিউর যে হ্যাঁ, আমাদের মতো গভর্নমেন্ট স্কুলে যারা পড়ছে এরকম খুব হুম, কম। খুব কম হুম। পাওয়া যাবে যারা একবার হইলেও স্কুল পালায় না। আমার তো স্কুল পালানোর মজার অনেক অনেক গল্প আছে। তো এরকম ও ডেফিনিটলি তোমার এরকম কিছু আছে। বলে ফেলো একটা শুনি। তোমার স্কুল কোনটা ছিল বাই দ্য ওয়ে? আমি ছিলাম গভর্নমেন্ট ল্যাব। সবচেয়ে দুষ্টু স্কুল যাকে গভর্নমেন্ট বলে ল্যাব ঢাকার আচ্ছা, মধ্যে। হ্যাঁ? হ্যাঁ, সো আমাদের অনেক গল্প। সো আই এম প্রিটি সিউর তোমার হ্যাঁ। এরকম স্কুল পালানোর গল্প-টল্প আছে। একটা হ্যাঁ, বলে ফেলো আমাদের শুনি। আমাদের গল্পটা ওই যে কলোনি বেসড। হ্যাঁ। সো কলোনি স্কুলে তখন 8 এর থেকেই আবার কিছু কনস্ট্রাকশন কাজ চলতেছিল। সো বিভিন্ন ফাঁকফোকর ছিল যে এখান দিয়ে পালানো যায়। হু, হু। সো এই এই জিনিসটার জন্য আ মানে আমরা যখন আমরা পালাইতাম তখন পালায় ওই তখনকার দিনের কমন কিছু জায়গা ছিল। কমন কিছু জায়গা হয়তো কোনো পার্কে যাওয়া, আ একটু সিনেমা দেখতে যাওয়া। এ ধরনের কিছু জিনিস ছিল। তো ওইসব জায়গায় মানে স্মৃতিগুলি এরকম যে হ্যাঁ, পালাইতে গিয়ে ধরা খাওয়া, স্যারদের দৌড়ানি খাওয়া, এই কলোনির এক পাশ দিয়ে ঢুকছি, আরেক পাশ দিয়ে বের হয়ে গেছি। অ্যা মানে এই জিনিসগুলি কোন সময় একদম মানে আমরা হয়তো ঢুকতেছি, এই সময় হয়তো স্যারের সামনে পড়ে গেছি। আবার ইউ-টার্ন নিয়ে আবার দৌড় দিয়ে চলে যাওয়া। আ স্যারদের বাট স্যাররা আমাদের খুব আদর করত। যেহেতু অ অল থ্রু আমাদের সেকশন ছিল, সেকশনে ছিলাম। অ স্যাররা আদর করত। আমাদের সবচেয়ে মেমোরেবল একটা ইয়ে ছিল যে সেকশন খ, গ এটা ছিল মেরিট অনুযায়ী। সো আচ্ছা। সেকশনের একদিন সামহাউ মানে অলমোস্ট মানে বলবো 60-70% ছেলেই স্কুল পালাইছে। ওকে। কোন একটা মানে আমরা প্ল্যান করে মানে এটা একটা প্ল্যান করে পালানো। সো ওই পালানোর পরের দিন স্কুলে মানে একটা আলোড়ন তৈরি হয়ে গেছে যে আজকে ক শাখা মানে 10 এর ক শাখার ভাইয়াদের মানে স্যাররা ধরবে। খবর আছে। অ্যা খবর আছে। তো ওই মানে স্যাররা সেদিন একদম লাইন ধরে মানে সবাই একদম ইয়াতে রাখছে যে কিভাবে তাদেরকে মারবে। একদম লাইন ধরেই মারল। আচ্ছা। তো এই এগুলি ছিল ইয়ে। তারপরে আমাদের সময় সম্ভবত আইসিসি বা কোন একটা ক্রিকেট ইয়েতে বাংলাদেশ হওয়ার পর ওয়ান তখন ডে স্ট্যাটাস আ পাইলো। হ্যাঁ, আমরা হ্যাঁ, হ্যাঁ, ওয়ান ডে হ্যাঁ, স্ট্যাটাস ক্লাস ভাইরাল 10 এ হইতেছিল। আমাদের জাস্ট এসএসসি পরীক্ষার আগ দিয়ে এরকম হ্যাঁ, কেনিয়া ভার্সেস বাংলাদেশ আইসিসি ফাইনাল এবং হুম, বাংলাদেশ উইন করলো। ওয়ান ডে হুম। স্ট্যাটাস পাইলো। ওইদিন তো মোটামুটি ঢাকা শহর রঙে ছায়া গেল। রঙে হ্যাঁ, একদম। কলোনির মধ্যেও সেই হ্যাঁ, একদম রঙে কে কাকে কিভাবে রং মারতে পারে। রাইট। তোমার এই ক্লাস 10 এর স্কুল পালানোর গল্পটা শুনে আমারও একটা গল্প মনে পড়ছে। এটা আমি শেয়ার না করে পারতেছি না। এবং আই এম প্রিটি হুম, সিউর যে আমাদের গভর্নমেন্ট স্কুল যেগুলো ছিল এই হুম। ঘটনা প্রিটি মাচ দ্য সেম সব স্কুলে। সেম অ্যাজ আমাদের যেটা হইতো আমরা এরকম টিফিন পিরিয়ড ছিল। তোমাদের ডেফিনিটলি একটা টিফিন পিরিয়ড ছিল। হ্যাঁ, টিফিন পিরিয়ড ছিল। টিফিন হ্যাঁ। পিরিয়ডের পরে যখন ক্লাস শুরু হইতো আবার রোল কল হইতো।
তো এরকম আচ্ছা। দেখা গেল কি একদিন এরকম আমরা টিফিন পিরিয়ডের পরে দুষ্ট ছেলে পেলে আমরা মোটামুটি ক্লাস 10 আমরা সবাই পালাই যেতাম। সবাই টিফিন পিরিয়ডের পরে হুম, তো মোটামুটি কেউ থাকতো না। তো এরকম হুম, সেম স্যাররা তোমাদের মতোই আমাদেরও সব অর্ধেকের বেশি পালাই গেছে। টিফিন পিরিয়ডের পরে নাই। পরের দিন সব টিচাররা আসলো। এসে মোটামুটি আমাদের ক্লাস 10 সিনিয়র মোস্ট স্কুলের সবাইকে মোটামুটি মায় লাইন ধরে। বারান্দার মধ্যে দাঁড় করায় লাইন ধরে মায়। তো আমাদের মেজাজ গেল আরো খারাপ হয়ে। যে মানে আমরা স্কুলের সিনিয়র মোস্ট স্টুডেন্ট এবং হুম, হুম। জুনিয়র গুলার সামনে টিচাররা এইভাবে অপমান করবে। এটা হ্যাঁ, অপমানের মতো আরকি। হ্যাঁ। এক্সাক্টলি। তো এটার জন্য কিছু একটা করতে হবে। তো আমরা কি করলাম? পরের দিন মানে আগের দিন তো হচ্ছে একদিন আগে আমরা হাফ টাইমে পালায় গেলাম। হাফ টাইমের পরে খুব একটা কাউকে পাওয়া গেল না দেখে ফার্স্ট ডে তে আমরা হাফ টাইমে পালায় গেলাম। পাওয়া গেল না দেখে সেকেন্ড ডে তে আমাদেরকে পেটানো হইল। কেন পেটানো হইলো? এইজন্য আমরা থার্ড ডে তে মানে ফার্স্ট পিরিয়ডে যখন রোল কলটা হইলো, ফার্স্ট পিরিয়ডের পরে ব্যাকডোর দিয়ে সবাই গায়েব। তো তো এটাই আমার এবং আমাদের আমি প্রিটি সিউর যে তুমি আমার সাথে এগ্রি করবা যে আমাদের স্কুল পালানোর কিন্তু আসলে স্পেসিফিক কোনো রিজন ছিল না। মানে স্কুল না, পালাইতে রিজন ছিল হবে। না। পালাইতে পালায় গিয়ে হবে কি মানে করব জানি না। পালাইতে হবে। মানে অন্য মাঠে গিয়ে ফুটবল, ক্রিকেট খেলি। আমরা বাইরে কোথাও গিয়ে সিনেমা দেখতে যাই। অথবা আমাদের আমাদের মনে আছে আমাদের স্কুলে ঢাকা কলেজের পাশে যে মানে একটা মার্কেট ছিল। মার্কেটটার নাম ভুলে গেছি। যেটা হচ্ছে এখন আ মানে তোমার গার্মেন্টস আইটেমের জন্য খুব পরিচিত মার্কেটটা ঢাকা কলেজের পাশে। তো ওইখানে গেমস এর দোকান ছিল। তখন তোমার নিশ্চয়ই মনে আসবে ভিডিও গেম। মোস্তফা গেম ছিল, হ্যাঁ, ভিডিও গেমস, রাইট। আমরা পালায় গিয়ে সেই ভিডিও গেমস এর এখানে খেলতাম। ভিডিও গেম হ্যাঁ, খেলতাম। এটা নিয়ে আমারও গল্প আছে। এটা বলব। রাইট। তুমি বলে নাও। হ্যাঁ, হুম, না তুমি শুরু করো। হ্যাঁ। ভিডিও গেমস এটা হলো গিয়ে আরেক দুনিয়ার। মানে হঠাৎ করেই এলাকার মানে তখনকার আমাদের দিনে যে ওই মোস্তফা, তারপরে নিনজা, তারপরে ক্যাপ্টেন স্ট্রিট কমান্ডো, স্ট্রিট ফাইটার, ক্যাপ্টেন তারপরে কমান্ডো, হ্যাঁ, স্ট্রিট ফাইটার, ফিফা, হ্যাঁ। এনএফ এনএফএস না তখন মনে এনএফএস ছিল আসছে না। অনেক পরে। ওই দোকানে আরো না। আমরা আরো দোকানে পরে। গিয়ে খেলতাম বেসিক্যালি আমরা মোস্তফা খেলতাম। অ্যারো ফাইটার্স, মোস্তফা খেল। হ্যাঁ, স্ট্রিট ফাইটার, তারপরে ওই যে ক্যাপ্টেন, সরি, কিং ওই অফ যে ফাইটার খেলা হইতো। কিং অফ হ্যাঁ, কিং অফ ফাইটার। রাইট। তো এইগুলি খেলতে গেলে মানে এলাকার কোনো দোকান বাদ নাই। শাহজাহানপুরে 2টার মতো দোকান ছিল আমতলা মসজিদের এখানে। ওকে। তো ওই দোকানগুলি কোনোটা বাদ নাই। তারপর সেটা আমরা আবার চলে গেলাম অন্য এলাকায়, যে বাসাবো বা এরকম, বাসাবো চলে গেলাম, আবার শান্তিনগর মোড় এইসব জায়গায়। হুম, তো ওইখান থেকে এরকম যেতে যেতে এমনও গেছে যে আমার যে টিচার, মানে একটা এলাকার একজন ছিল, উনি আবার পড়াইতো। উনি ব্যাংকে চাকরি করতো কিন্তু এমনি টিউশনি করাইতো। উনি খুব আচ্ছা। পপুলার ছিল এলাকার মধ্যে। তো জি। অনেকেই পড়তো ওনার। তো উনি একদিন, আমি মাত্র ধরো কয়েন নিছি মাত্র। তখন তো টাকারও একটা হিসাব আছে যে হ্যাঁ, হ্যাঁ, এইটার জন্য একটা আলাদা টাকা। তখন তো আর হাতে টাকা দেয় না এরকম। রাইট। তো ওই কয়েন নিছি, সেই কয়েন নিয়ে খেলা শুরু করছি। এমন সময় দেখি উনি দাঁড়ায় রইছে আর আমার আম্মা দাঁড়ায় রইছে। তো উনি সামহাউ একটু আগে আমাকে দেখে গেছে। সে দেখে যাওয়ার পর সে আমার আম্মাকে নিয়ে আসছে। তো আম্মাকে নিয়ে এসে তখন তো আমার তো উনাকে আম্মুকে দেইখা তত না তার থেকে বেশি হলো মাত্র কয়েনটা নিছি। আমার টাকাটা তো চলে গেল। এখন চলে যাইতে হবে। তো এরকম মানে তখন আ এরকম ধরা পড়ার একটা ঘটনা ছিল। মানে তারপরও ধরা এরকম পড়ছি, তারপরে আম্মা আম্মা কি করবে সেটা বড় কথা না। হুম, এই যে কয়েনটা নিছিলাম, কয়েনটা যে খেলতে পারলাম না সেটার দুঃখটা বললাম না, সবচেয়ে বেশি। সেটার দুঃখেই আমি বাঁচতেছি। এটাই এক্সাক্টলি, হলো গিয়ে তোমার। এক্সাক্টলি। তারপরে আরেকটা গেম ছিল, ক্যাপ্টেন কমান্ডো। হুম, হুম। ক্যাপ্টেন কমান্ডো ওই ৪টা প্লেয়ারে, ৪ প্লেয়ারে। ওইটা আমাদের ৪ জন ফ্রেন্ড। ৪ জন আচ্ছা, ফ্রেন্ড, আবার ৪টা ক্যারেক্টার ফিক্স ছিল। আচ্ছা। যে কে ম্যাগ নিয়ে খেলবে, কে ক্যাপ্টেন কমান্ডো, কে নিনজা, আর একটা কি জানি ৪টা ক্যারেক্টার হুম, ছিল। হুম। সেই ৪টা নিয়ে খেলতো। ইভেন এই যে নিনজা টার্টলস এরও ৪টা রাইট। হ্যান্ড ছিল। হ্যাঁ। এটাও আমাদের এরকম ফিক্স ছিল ৪ জন ফ্রেন্ডের, আচ্ছা, যে আচ্ছা। ৪ জন ৪টা ক্যারেক্টার নিয়ে খেলবো। তো এই স্কুল বা কোচিং এসবের পর এই মানে ওই ৪ জন একসাথে হয়ে খেলা। মানে এরকম বেশ কিছু। আবার কিছু লোকজন ছিল একটু বড় ভাই বা কেউ, তারা আবার কিছু তারা আবার একটু বেশি মডার্ন। তারা আবার কিছু চিট কোড টোড জানতো। মানে তখনকার দিনে কিভাবে হুম, হুম, কোন হুম। জায়গায় রেখে বসকে মারতে হবে সেই সব জিনিসগুলো জানতো। সেগুলি মানে জানার ইচ্ছা থাকতো। মানে তাদের কাছ থেকে শিখা। মানে রাইট। তাদের খুব ভাবচকর থাকতো হ্যাঁ, যে আমরা অনেক কিছু জানি। আমরা এইভাবে খেলতে পারি। তো এইভাবেই মানে এই জিনিসটা মানে অনেক দিন এই ইয়াটা গেছে। বা আগের দিনে তো দেখা যায় যে ওই যে শবে বরাতের রাত বা ওই যে
রোজার মানে তারাবির চাঁদ নামাজ তারাবির নামাজ। তারাবির তারাবির নামাজের পর বা তারাবির নামাজ ফাঁকি দিয়ে এরকম কিছু মেমোরি আছে যে ওই সময়গুলি এই ভিডিও গেমস এর জন্য আসলে অনেক খরচ করছে। একটা দুটা মেমোরি একটু শেয়ার করে ফেলো না, কোনো মজার একটা দুটা মেমোরি শেয়ার করে ফেলো, শুনি আমরা। মজার বলতে এই যে মানে এই যে ধরা খাওয়া বা একটু ভয়ে ভয়ে যাওয়া, তারপর মানে এলাকার মধ্যে তখন তো এলাকার মধ্যে গার্জিয়ান সবাই সবাইকে চিনে, মানে তখন তো লোকজনও কম, মানে সবাই সবাইকে চিনে, কে কাকে ধরায় দিই, মানে এই ধরনের মেমোরি। আর তারপরে উম, আবার ছিল ইয়ার মধ্যে তোমার যেমন মাঠেও খেলা হয়েছে, যেমন আবার আমার বাসার ছাদে ক্রিকেট খেলা হইতো। তো বাসার ছাদে ক্রিকেট, সেটাও আবার ওই যে ফিক্সড একদম আমাদের ইয়ে ছিল যে আসরের আজান পড়ার পরপরই তোমার ইয়ে হতো, আমি আমার ছোট ভাই আরো আশেপাশের কিছু, তো তারা মিলে খেলা। মানে বাসার এটাও ছাদ মানে অনেকদিন সেটা চল। সেটা কয়তলার বাসার ছাদ? ওটা দোতলার উপর ছিল, বেশি আচ্ছা বেশি উপরে না, আচ্ছা আচ্ছা। দোতলার উপরে। ওই ছাদের মধ্যে খেলা, মানে একদম যখন কোনো জায়গায় যাচ্ছে না তখন বাসার ছাদের মধ্যে বাসার ওইখানে, ছাদে। ওখানে আবার অনেক ইয়া করা যেত, মানে স্ট্রেট ইয়ে যদি চলে যায় বা ছাদের বাইরে তাইলে আউট। তারপরে এখান দিয়ে মানে তুমি গিয়ে চালের মধ্যে যদি সরাসরি গিয়ে পড়ে তাইলে আউট, তোমাকে খুব ড্রপ করে খেলতে হবে। আবার লেগ সাইডে হয়তো একটা হাইট পর্যন্ত গেলে সিক্স, এই রাইট। হাইটের উপরে গিয়ে লাগলে আবার আউট। তো অনেক ধরনের ক্যালকুলেশন করে মানে এই ওই জায়গায় এই এই খেলতে হয়। ক্রিকেট ক্রিকেট খেলার এই নিয়মগুলোও মনে হয় এরিয়া ওয়াইজ অলমোস্ট সেমই ছিল। আমরাও যেমন হ্যাঁ, ভূতের গলিতে আমাদের বাসায় এরকম ছাদে খেলা হইতো, ৫ তলার ছাদ, মানে আমরা ৬ তলায় খেলতাম। সো সেই হুম, মানে তোমাকে ব্যাটিং করতে হইলে বল মানে মাটি কামড় দেয়া শট যেটা বলে, বল এরকম মাটি কামড়ায় যেতে হবে। হ্যাঁ, মাটি কামড় দিয়ে শট উপর খেলতে দিয়ে হবে, যদি যায় স্ট্রেটে খেলতে ছাদের হবে। ছাদের নিচে, যেহেতু আমাদের তুমি একটু সুবিধাজনক অবস্থায় ছিলা যে দোতলার হুম, ছাদ, আমাদের ছিল ৫ তলার ছাদ। সো ছাদ থেকে বল যদি নিচে, পড়লে নিচে তাইলে হ্যাঁ তো শেষ। নিচে পড়লে আউট তো হবেই, এবং রানও হচ্ছে -৬। নিচে কেন পড়লো? হ্যাঁ আবার মানে যে বল ফালাবে তাকে গিয়ে বল তাকে আনতে গিয়ে হবে, আনতে এটাও হবে, একটা নিয়ম ছিল। এক্স্যাক্টলি মানে এই যে মানে আমি মাঝে মাঝে এখনকার জেনারেশনের ছেলেপেলে যারা আছে আমার ওই 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 বয়সী, ধরো এরকম ১২ থেকে ২০ বছর বয়স, আমি মাঝে মাঝে হুম। চিন্তা করি যে এই জিনিসগুলো ওরা খুব মিস করে, এবং আদৌ না, মিস ওরা করে এটা কিনা, মানে বুঝতেও আমরা পারবে না। এই যে আড্ডাটা দিচ্ছি, এই যে তুমি মজার গল্পগুলো বলতেছো, যে এই যে হুম, মানে স্কুল পালায় গিয়ে পালানো, গিয়ে গেম খেলায় গিয়ে গেম খেলতে গিয়ে ধরা খাওয়া, এই যে ছাদে গিয়ে ক্রিকেট খেলা, মানে এই জিনিসগুলা মানে হ্যাঁ একটা জিনিস হচ্ছে যে টেকনোলজির কারণে আমরা কানেক্টেড হইছি, এই যে তুমি ঢাকায় বসে আমি কানাডায় বসে এই যে আমরা আড্ডাটা দিতে পারতেছি, হুইচ ইজ ট্রু, বাট অ্যাট দ্য সেম টাইম ওই যে আমাদের নেইবারহুড যে কালচারটা ছিল, সেটাও অনেকখানি নষ্ট হয়ে গেছে। তুমি যেমন বলতেছো যে নেইবারহুড তুমি, কালচারটা অলমোস্ট নাই। মানে আমরা তো হ্যাঁ অ্যাপার্টমেন্টে থাকলে পাশের অ্যাপার্টমেন্টে কি হয় সেটাই আমরা আসলে এক্স্যাক্টলি, জানি মানে না। তুমি কলোনি আহ, এলাকায় ছিল, আশেপাশের মানে ১০ ১২ বাড়ি পর্যন্ত সবাই মোটামুটি সবাইকে চিনতো, মানে আমরা, সবাই সবার বাসার হ্যাঁ হাঁড়ির খবর জানে। মানে এক্স্যাক্টলি মানে ধরো শুক্রবারে ওই যে কার্টুন হয়, বা তখন টিভিও ছিল, সবার বাসায় হয়তো ছিল না। রাইট এক বাসায় টিভি থাকলে সেই বাসায় গিয়ে সবাই একসাথে দেখো, তারপরে এক্স্যাক্টলি ওই যে এক্স্যাক্টলি খেলা দেখা বা ইয়ে করা সবকিছু এক বাসায়, তারপরে দেয়াল টপকে আরেকজনের বাসায় যাওয়া। তো এগুলি এগুলি সবই ছিল, মানে এটা এটা একদম কমনই ছিল, কোনো রাইট। ব্যাপার ছিল। ক্রিকেট ক্রিকেট খেলায় আমার আরেকটা আরেকটা ছোট জিনিস মনে পড়লো, সেটা হচ্ছে আমরা ফার্ম গেটের ওইখানে একটা বাসায় থাকতাম। তো আমাদের বাসার সামনে একটা এরকম খোলা প্লট ছিল আর কি। তো শীতের সময় হচ্ছে সন্ধ্যার পরে হচ্ছে ওইখানে শীতের দিনে ব্যাডমিন্টন খেলা হইতো, বা যারা সিনিয়র যারা ছিল তারা এরকম খুব লাইটের জ্বালায় ব্যাডমিন্টন খেলতো। সন্ধ্যার আগে হচ্ছে আমরা মানে জুনিয়রও না বা সিনিয়রও না, মাঝামাঝি মাঝামাঝি যারা ছিলাম তারা হচ্ছে ক্রিকেট খেলতাম। এবং হুম, আমাদের মানে আমরা যেই সাইডটাতে আমরা ব্যাটিং করতাম, ব্যাটিং এন্ডে হচ্ছে একটা আহ, ৫ তলা বাসা ছিল, আর যে বোলিং এন্ডে ছিল হচ্ছে একটা একতলা বাসা। এবং মোটামুটি ওই একতলা বাসার ওই বোলিং এন্ডে যে কটা জানালা ছিল, ওই জানালাগুলোর থ্যাংক গড যে ওই বাসায় কেউ থাকতো না। হ্যাঁ শুধু একটা দারোয়ান থাকতো, এবং ওই বাসার জানালার লিটারালি কোনো জানালার কোনো গ্লাস ছিল না, গ্লাস আর বাকি নাই। গ্লাস বাকি ছিল না। হ্যাঁ, এবং ধরো মাস মাস ছয় ওনার মানে ও বাসাটার ওনার থাকতো হচ্ছে দেশের বাইরে ওই সময়। হ্যাঁ, তো জাস্ট কেয়ারটেকার থাকতো। তো ৬ মাস ৮ মাস পরে যখন ওনার ফেরত আসতো, আমরা তখন সবাই তার বাসায় তার কাছে যাইতাম, তাকে সরি টরি বলতাম, আর বলতাম যে আপনার এরকম জানালা দিয়ে খুঁজলে হয়তো ১০ ১২টা বল পাবেন, বলগুলো যদি একটু ফেরত দিতেন।
কারণ জানালা গ্লাস ভেঙে যে বলটা যে ভিতরে চলে যেত, আর আর ওই কেয়ারটেকার ছিল একটু বদমাইশ টাইপ, কেয়ারটেকারও দিত না, মানে বল টল এনে দিত না। তো যখন ওই ওনার আসতো, এই আন্টি বা আঙ্কেলকে আমরা গিয়ে একটু খুব কাচু মাচু করে গিয়ে হাত টাত দিয়ে বলতাম যে একটু বলগুলো দিলে আমরা খুব খুশি হইতাম। বাট ওইদিকে কিন্তু তার গ্লাসের দফা রফা, জানালার কোনো গ্লাস হুম, নাই, এটাই আর কি। এসএসসির আমাদের এসএসসি রেজাল্ট, হ্যাঁ, এসএসসি রেজাল্ট নিয়েও অনেকের মজার মজার কিছু গল্প টল্প আছে, অথবা এসএসসি পরীক্ষার সময় অনেকের গল্প থাকে। তোমার কি এরকম কোনো স্মৃতি আছে? আইদার এসএসসি পরীক্ষার সময়কার, অথবা টেস্টের পরে। আমাদের আমাদের সময় কিন্তু একটা ইয়ে ছিল, যে একটা প্রচলন ছিল যে টেস্ট পরীক্ষা আর এসএসসি পরীক্ষার মাঝের সময়টাতে স্কুল থেকে পিকনিকে নেওয়া হইতো। মোটামুটি সব গভর্নমেন্ট স্কুল হুম। থেকে কিন্তু এটা চল ছিল, যে ওই না, সময়টাতে আমরা এটা স্কুল এটা আবার পিকনিকে যেতাম। আমাদের এখানে কোনো পিকনিক এরিয়া ছিল না। ছিল না, না? ওই আচ্ছা। এসএসসি ওই যে টেস্টের পর ওই টেস্টের পর আমাদের ওইরকম কোনো ইয়ে ছিল না। ওইটা আবার টেস্টের পর যাদের আবার রেজাল্ট একটু ভালো তাদেরকে নিয়ে একটা আলাদা ক্লাস করলো। ওইখানে পড়া এই ধরনের মানে স্কুল থেকে কোনো আলাদা কোনো কিছু ছিল না। আ মানে এ ধরনের কোনো ইয়ে ছিল না। তো স্কুলের আর স্কুলের স্কুলের পরে তোমার কলেজে এরকম কোনো স্মৃতি আছে, বা কোনো কিছু যদি শেয়ার কলেজের করতে চাও? স্মৃতি বলতে গেলে আছে। কলেজে আবার পড়ছি সরকারি বিজ্ঞান কলেজ। আচ্ছা। সো সরকারি বিজ্ঞান তেজগাঁও, রাইট? কলেজ ১ম যাই আমি। আমার বাসা শাহজাহানপুর, ওইটা হলো গিয়া ইয়াতে ফার্মগেট। ফার্মগেট, মানে তেজগাঁও, রাইট? হ্যাঁ, তেজগাঁও। তো যাই, খুব ভালো ক্লাস-টাস করি, ইয়ে করি। আমার স্কুলের অনেকেই আবার এখানে ভর্তি হইছে। আবার নতুন ফ্রেন্ডও হইছে। তো দেখি ক্লাস-টাস করি। তারপর হঠাৎ দেখি যে পিছন থেকে লোকজন ক্লাসের অ্যাটেন্ডেন্স দিয়ে কিছু লোকজন বের হয়ে যায়। এর মাঝখানে পরিচিত ২-১ জনও আছে। আমি তখনও দেখি না। তো একদিন এরকম করতে তো আমি একদিন ফলো করলাম। মানে যে কি হয়, মানে ওরা কই যায় বা কি? ২-১ জন তো পরিচিত। গিয়ে দেখলাম ওরা আশেপাশে গিয়ে বসে আড্ডা দেয় বা ইয়ে করে বা নাস্তা করতেছে এরকম। তো এই করতে ১ দিন, ২ দিন, ৩ দিন। তারপরে আমিও আবার সেই দলেই অ্যা মোটামুটি পার্মানেন্ট সদস্য হয়ে গেলাম। তো সো 1st ইয়ার তো অর্ধেকের বেশি ক্লাস করা হইছে। 2nd ইয়ারে আসলে ক্লাস করা হয় নাই। মানে ক্লাস অ্যাটেন্ড করা হয় নাই। কলেজে যাওয়া হইছে। হুম, হুম, হুম। ক্লাস অ্যাটেন্ড করা হয় নাই। তো ও ওইখানের ইয়ে ছিল, ওইখানে আমাদের মোস্তফা ভাইয়ের একজন একটা দোকান ছিল। মোস্তফা ভাইয়ের দোকান এই আচ্ছা। কলেজের উল্টা পাশে। তো ওইখানে গিয়ে আমাদের আড্ডা। তো ওই গলিতে ওই ১.৫ বছর পুরা আড্ডাই ওইখানে গেছে। কেউ আমাদের ওইখানে তো ইয়া বিজ্ঞান কলেজে আবার হোস্টেল ছিল। যারা ঢাকার বাইরে ছিল তারা হুম। ঢাকার বাইরে হোস্টেলে। আমরা ঢাকা যারা থাকতাম তারা ওই আড্ডা দিতাম। ওইখানে আবার গেম রুম ছিল। সেই গেম রুমে আবার ওই যে টেবল টেনিস বা এগুলি খেলতাম। আমি অবশ্য টেবল টেনিস বা এগুলি এত খেলা হয় নাই। ওই মাঝে মধ্যে ২ ১ টা ক্রিকেট খেলা হইছে ওই তেজগাঁ কলেজের এগেইনস্ট এ। তেজগাঁ কলেজ আমাদের রাস্তার এপার ওই পার। তো রাইট। তেজগাঁ কলেজের সাথে বিজ্ঞান কলেজের কিছু আ ২-৪ বার খেলা হইছে। সেই খেলাগুলিতে খেলা হইছে। আর এছাড়া ওই আমার একটা ফ্রেন্ড ছিল তানভীর। সে তানভীর এখন ইউএসএ তে থাকে। ওকে। তো তানভীরের বাসা ছিল শান্তিনগর। আমি পরে দিয়ে শান্তিনগর যাইতাম। তাকে ঘুমের থেকে উঠাইতাম। সে আবার মানে একটু দেরি করে ঘুমের থেকে উঠে সে আবার নাস্তা করত না। তো আন্টি এ আ সবারই হাত খরচ একই রকম। কিন্তু আন্টি আবার তাকে আলাদা আ আ পকেট মানি দিত। তো আচ্ছা। সেটা ওই সময়ের জন্য বেশ ভালো ইয়ে ছিল। হুম, হুম। তো আমি আর ওই ১ম এ গেলাম। পরে মনে হয় আরেকটা ফ্রেন্ড এড হইছিল। এটার নাম মনে আসতেছে না। তো ও ওর সাথে আমরা রিক্সা দিয়ে ওই ৭ রাস্তার ভিতর দিয়ে কলেজে যেতাম। কলেজে গিয়ে তারপরে ওই কোন একটা দোকানে নাস্তা করতাম। নাস্তা করে এ করতাম। তো ওই সময়ে অ্যা মানে মানে কলেজ লাইফ থেকে শুরু। সো আচ্ছা। কলেজ লাইফ থেকে শুরু। আ তো ওই সময়ে কি বাংলা 5 ছিল। মানে তখনকার এখন তো বেনসন বা করে। তো বাংলা 5 ছিল, সেটা ছিল ৳২০ য় ৭ টা সিগারেট পাওয়া যায়। মানে ৳২০ পাওয়া মানে তখন মানে বিশাল, পকেটে ৳২০ থাকা মানে বিশাল জিনিস। আমার কাছে ৭ টা আ বাংলা 5 আছে। তো তো এই ওই ওর সাথে গিয়ে তারপর ওই মোস্তফা ভাইয়ের দোকান মানে লাস্টে দিয়ে এরকম হয়েছিল যে মোস্তফা ভাইয়ের দোকানে আমরা মানে ভাতও খাইছি। মানে উনি যে উনার জন্য ভাত রান্না করছে, সেই ভাতও আমরা আ লাস্টে দিয়ে খাইছি মানে মোস্তফা ভাইয়ের দোকানে। এখন অবশ্য মানে এরপরে গিয়ে আর উনার আর ট্রেস পাই নাই বা অনেকদিন পরে এখন অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে। ওই মানে দোকানটাও আর নাই? উনার না, ওই দোকানটাই ইয়া। তারপরে তানভীরের সাথে আবার পরে আমার
তানভীর তো এরপরে আমার সাথে ও আমার স্কুলের, ও কলেজেও পড়ছে, আবার আমার সাথে এআইবি তে আচ্ছা। ইয়াতো পড়ছে, ইউনিভার্সিটিও ছিল। অলমোস্ট পরেও মানে বিভিন্ন ৩০-৩৫ বছরের ফ্রেন্ডশিপ। হ্যাঁ, হ্যাঁ, বিভিন্ন ইয়াতে ও আবার আমেরিকায় চলে যায়। লাস্ট আমি আবার গত বছর আমেরিকা গেলাম। তখন নিউ ইয়র্কে যাওয়ার পর আমি তাকে তার সাথে দেখা হয়েছিল। সেই এ সেটার ওইখানে গিয়ে আবার দেখা হয়েছিল আরকি। তো এখনো ওইখানেই আছে। ওকে। আম মুশফিক, আমরা অলমোস্ট শেষের দিকে চলে আসছি। ছোট হুম, করে আমি জানি যে আমাদের ঢাকায় যেই 98 এসএসসি 98 আর এইচএসসি 00 যে একটা গ্রুপ এখন আছে, এখন অনেকগুলো আছে। তো এর হুম, মধ্যে তোমার একটা, এবং আমি যতদূর জানি মোটামুটি ইনিশিয়েটিভ যারা নিছিল ৫-৭ বছর হুম। আগে, মেবি মোর, ৮ বছর। ৮ বছর। এই গতকাল ৮ বছর হইল। ওকে, ভেরি নাইস। মানে সো এই গ্রুপের, হ্যাঁ। ৮ বছর আগে তুমি তুমি সহ আরো কয়েকজন মিলে মোটামুটি ইনিশিয়েটিভটা নিছিলা। ওইটার পিছনের একটু গল্প দিয়ে আজকের আড্ডা আমরা শেষ করব। ওইটার একটু গল্পটা বলো। মানে তোমার কি কারণ এই জিনিসটা, এই আইডিয়াটা যে মাথায় আসলো, কিভাবে আসলো, কিভাবে সবকিছু অর্গানাইজ করলা, এই ৮ বছর চলে আসলো, এই ৮ বছরের শুরুটা জানতে চাচ্ছি। ওটা তো ছিল ৮ বছর আগে। স্কুল, কলেজ বা ইউনিভার্সিটির সবার সাথে আমার একটা কানেক্টিভিটি সামহাউ ছিল। মানে ওই সার্কেল গুলি মেইনটেইন করা। সেই মেইনটেইন করার সার্কেল মেইনটেইন করতে, করতে একটা সময় অ্যা অ্যা মানে মনে হলো যে জিনিসটা যদি একটা জায়গায় আনা যায়, তাহলে হয়তো আ মানে আরেকটু ব্রড কিছু আউটকাম আসবে। সেখান থেকেই আর ইন দ্যা মিন টাইম তখন আরেকটা ব্যাচেরও গ্রুপ ছিল। মানে আমাদের সিনিয়র একটা ব্যাচের গ্রুপ ছিল। আচ্ছা। সেটার থেকেও ইন্সপায়ার্ড কিছুটা বা আইডিয়ার জায়গাটা বলো। তো ওইখান থেকেই শুরু। একদম মানে শুরুটা একদম সিঙ্গেল আমার এখান থেকেই করা। মানে আমার ইয়ে থেকেই করা। ১ম এ গ্রুপ করা। গ্রুপ করার পর ১ম কয়েকদিন এখানে তেমন কোনো এক্টিভিটিস হয় নাই। তারপরে আস্তে, আস্তে আমি ওখানে অ্যাডমিন এড করা। মানে তখন আ Facebook চালানো সেটাও আমার মানে নিউ এক্সপেরিয়েন্স। Facebook ও তখন নতুন আসছে। গ্রুপ করা যায়। এর আগে আমার স্কুল কলেজের এগুলি আলাদা, আলাদা গ্রুপ ছিল। তো এই ধরনের গ্রুপ করা বা এটা চালানো, এটা একটু আরো বড় পরিসরে। সেখানে ১ম এ যারা পরিচিত ছিল তাদেরকে এড করা শুরু করি। হুম, হুম। আ অ্যাডমিনও পরিচিত সার্কেল দিয়েই শুরু করা হয়। যারা মানে ইনিশিয়াল লেভেলে যারা অ্যাডমিন ছিল তারা পরিচিতর মধ্যেই। সেই পরিচিত যারা ছিল তাদেরকে দিয়ে শুরু করা। সেইখান থেকে আস্তে, আস্তে মেম্বার আ যারা অ্যাডমিন হইলো তারা তাদের ফ্রেন্ডদেরকে এড করলো। এভাবেই কিছুটা মেম্বার আসলো। তারপরেও একটু স্টপ। তখন অ্যা এক অ্যা এক আমাদের ১ম প্রোগ্রাম হলো একটা ইফতার। এটা আচ্ছা। আমাদের তখনকার অ্যাডমিন ছিল ফারুক। তার সাথে কথা বলা। সেখান থেকে আমাদের ইফতারের অ্যারেঞ্জমেন্ট হয়। সেই ইফতারের অ্যারেঞ্জমেন্টে অ্যা যখন আমরা মানে গ্রুপে ডিক্লেয়ার করি, তখন অনেকেই মানে কারো সাথে কারো দেখা হয় নাই। সবাই হলো গিয়ে গ্রুপেই মানে সবাই অনলাইনে। সবাই প্রচুর লিখতেছে। মানে তখন সবাই খুব অ্যাক্টিভ। মানে আ রাইট, নতুন একটা টুলস মানুষের জন্য। রাইট, যে রাইট। কমিউনিকেশন টুলস, হ্যাঁ। হ্যাঁ। কেউ কাউকে ওইভাবে চিনে না, কিন্তু তাদের কমিউনিকেশন টুলসটা হলো মানে এটা। হুম, হুম, তো হুম। সবাই খুব অ্যাক্টিভ। মানে যার যত ধরনের এক্সপেরিয়েন্স আছে সবকিছু এটার মধ্যে মানে জাস্ট দিতেছে। খুব এক্সাইটেড তো আর কি সবাই এই সময়। হ্যাঁ, খুব এক্সাইটেড। তো ওই ওইটার আগ দিয়ে আমরা অ্যাডমিন প্যানেলেও আরো কয়েকজনকে এড করি। হুম, হুম। মানে ওইখানে এক্টিভিটিস থেকে ইয়ে করে আরো অ্যাডমিন প্যানেলে এড করি। নিতু, তারপর মঞ্জুরে মাওলাকেও একদম ১ম, ও আমার স্কুল ফ্রেন্ড। আচ্ছা। ও তারপরে রিমন বা এরকম এড করি। অ্যা তারপর ওই প্রোগ্রামটা হলো ২০০ তে ওখানে ছিল ২৫০ লোকের অ্যারেঞ্জমেন্ট। আমরা মনে হয় শেষ পর্যন্ত আমরা আর সিট দিতে পারি নাই। মানে করতে ২৭৩ জন বা ৭৫ জনের মতো হয়েছিল। আমরা অনেকে কেউ দাঁড়াই থাকতে হইছে। That was the very first program of 98 That was the SSC and very first 98 program and HSC 00. হ্যাঁ, that was the turning point মানে গ্রুপের জন্য। Right. তো অ তারপরে যখন মানুষজন মানে লাইভে দেখা হইলো, একজন আরেকজনের সাথে পরিচয় হইলো, তখন মানুষের মধ্যে একটা বিশ্বাস মনে হয় আসলো যে না, এ মানে এই কমিউনিটির মাধ্যমে মানে কেউ না কেউ পরিচিত করতে পারে। ওখানে Right, right. অ্যা অনেকেই বেশ হেল্প করছে।
ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য হেল্প করছে। তো এই জায়গাগুলো হলো সেখান থেকে শুরু। তারপরে আস্তে আস্তে মেম্বার বাড়তে থাকলো। হঠাৎ মানে উইদিন শর্ট টাইম মনে হয় 7,000 বা 10,000 হয়ে গেল। ভেরি নাইস। তারপরে আস্তে আস্তে কন্টিনিউ করতে করতে আছে 30,000। এরপরে আমরা মডারেটর যারা ছিল মডারেটর একটা সিলেকশনে যাই নাই, প্রথমে ইলেকশনে ছিলাম। যারা ওখানে টপ কন্ট্রিবিউটর ছিল সেই কন্ট্রিবিউটর থেকে আমরা একটা ভোটিং সিস্টেমের মাধ্যমে সেটা ইলেকশনে যাই, যেখানে এই যে ঝর্ণা বা তারপরে জিয়া, রূপম, তারপর তখনকার দিনে শাকিল, বিনা, তার এরকম মানে প্রায় 8 থেকে 10 জনের একটা প্যানেল তৈরি হয়। নাইস। তারা বেশ কয়েকদিন চালায়। এরপরে আরো আরো একটা মডারেটর প্যানেল হয়, সেটা অনেক সিলেকশন প্রসেসই হয় সেকেন্ড ফেজে। তারা অবশ্য বেশি দিন থাকে নাই। আহ, তাদেরটা প্রায় 3 মাসের মধ্যে এটা আমরা শেষ করি। এর পরবর্তীতে আহ, আমরা ওই পুরান যে প্যানেল ছিল সেই প্যানেলটাকে আবার রিকভার করে চালাই, সেখানে কিছুদিন চলে। আমাদের প্রোগ্রাম হয়, এরপরের প্রোগ্রাম হয় হলো আমাদের মিরপুরে নেভিতে, ওইটা নেভির কিসের প্রোগ্রাম ছিল? অডিটোরিয়ামে। সেকেন্ড প্রোগ্রামটা? ইফতার? আবার ইফতার? সেকেন্ড প্রোগ্রাম এটা এটা গেট টুগেদার, প্রপার গেট টুগেদার ছিল আচ্ছা, আর কি। ওকে। প্রথম আমাদের গেট টুগেদার 1200 লোকের ওয়াও! গেট টুগেদার ছিল দ্যাটস প্রথম হিউজ। মিরপুরে। তো ওইটার পর মানে ওই প্রোগ্রামের জন্য আমরা প্রায় 3 মাস রিহার্সেল, মানে এটা একটা পুরা টিম কাজ করছে। রিহার্সেল করছি কারো বাসার ছাদে, ওই নিতুদের বাসার ছাদে। তারপর আমাদের ব্যান্ডের পারফরমেন্স প্র্যাকটিস হয়েছে হলো ইয়াতে, রামপুরায়, আচ্ছা। যারা পারফর্ম করবে। হুম, হুম, হুম। তো এরকম ওই প্রোগ্রাম গেল, ওইটা ছিল একটা আমাদের মানে প্রথম গ্র্যান্ড প্রোগ্রাম। আচ্ছা। তারপর শুরু হলো আমাদের খেলাধুলা, মানে আমরা ইয়ারলি একটা ফুটবল, একটা ক্রিকেট, একটা ব্যাডমিন্টন, কোনোবার ব্যাডমিন্টনের সাথে টেবিল টেনিসও ছিল। ওকে। তো ওই ওইটা গেল। এটা আমরা এখনো পর্যন্ত, এখন সিজন 6 চলতেছে আমাদের ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টনের অলমোস্ট সিজন 5-6 এরকম চলতেছে। তো প্রতি বছরই সেই সেটা আমরা করতেছি। এটা এখন মোটামুটি 16টা টিম 16টা টিম হয়। এটা একটা স্পোর্টস কমিউনিটি হয়ে গেছে। বিভিন্ন জায়গায় তারা খেলাধুলা করে। তো সো এই 16টা টিম কি শুধু ঢাকা বেস নাকি অল ওভার অল বাংলাদেশ? ওভার বাংলাদেশ, অল ওভার ওকে। বাংলাদেশ। ঢাকা বেসডেও যারা টিম আছে তাদের এখানেও অন্যান্য জায়গা থেকে প্লেয়ার আসে। It's আর like a একদম shorter version of BPL. কাইন্ড Like অফ শর্ট ভার্সন বিপিএল। 9800 version of BPL. হ্যাঁ, এটার কিন্তু প্রতিটা টুর্নামেন্টে একটা ট্রফি আনভেলিং প্রোগ্রাম হয়। এটা আচ্ছা, আচ্ছা। আমাদের যে কোনো একটা রেস্টুরেন্ট আগে, মানে কোনো 5 স্টার অথবা কোনো ঢাকার যে বড় ক্লাবগুলি আছে, বনানী ক্লাব, গুলশান হুম, ক্লাব বা আহ, তারপরে আমাদের ইন্টারকন্টিনেন্টালে হয়েছে, শেরাটনে হয়েছে, তারপরে রেনেসিসে হয়েছে। আহ, এই ধরনের মিলে যত জায়গায় একবার এক এক জায়গায় আমরা ইয়ে করি। ফুটবলটা আমরা নর্মালি টার্ফে করি, টার্ফে আচ্ছা। 6 সাইড, হুম, সেই আর 11 জনের স্কোয়াড থাকে। আর ক্রিকেটটা হলো প্রপার 11 প্লেয়ার একদম, তবে টেপ টেনিসে। আচ্ছা, আচ্ছা। তো 20 ওভার্স ক্রিকেটটা অর প্রায় 10 ওভার্স? এটা 12 ওভার এখন, আচ্ছা, 12 ওভারে খেলা হচ্ছে। 12 ওভারে খেলা নাইস। হয়। এক এক দিনে 4টা ম্যাচ হয়, এক এক মাঠে 4টা ম্যাচ হয়। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো মোটামুটি 3টা মাঠ আমাদের লাগে গ্রুপ স্টেজে। আর হুম, তারপরে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল সেটা আমরা একটা মাঠে করি। আর ফুটবলটা 2 দিনে হয়। প্রথম দিনে গ্রুপ স্টেজ ইয়ে হয়ে যায়, পরের দিন গিয়ে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল। লাস্ট যেটা হলো ফুটবল আমরা করলাম হলো গুলশান ইউথ ক্লাব, যেটা হলো হুম, একদম ঢাকার ইয়াতে গুলশান ইউথ ক্লাব মাঠে। তো আর ক্রিকেট করলাম হলো আমাদের ওই যে মিরপুরের পুলিশ পুলিশ স্টাফ কোয়ার্টার মাঠ। আচ্ছা। এটাও একদম প্রপার ক্রিকেট গ্রাউন্ড। আর 300 ফিটে আমাদের একটা নতুন, একদম নতুন গ্রাউন্ড হয়েছে, সেই নতুন গ্রাউন্ডে। আর ব্যাডমিন্টন করলাম আমরা ব্যাডমিন্টন ফেডারেশন। ভেরি সো নাইস। এগুলি হয়েছে। এর মাঝখানে ইন দ্য মিন টাইম, এটা তো হয়ে গেলো আমাদের রেগুলার। এর এর মাঝখানে বিভিন্ন হেল্প ফান্ড বা এই ধরনের বেশ কিছু হয়েছে। আমরা প্রথম আমাদের মানে সিএসআর অ্যাক্টিভিটিস ছিল জামালপুরে, আমাদের
বন্যার ত্রাণ পাঠানো। এছাড়া শীত বস্ত্র বা এই ধরনের যা আছে এটা প্রতি বছরই কম বেশি গ্রুপ থেকে হয়। আচ্ছা, আর আচ্ছা। লাস্ট যে আমাদের গ্র্যান্ড মানে আরেকটু মানে লাস্ট যে গেট টুগেদার হলো সেটা ছিল 2200 লোকের। সেটা ছিল চিনমৈত্রীতে হইলো। এটা আমাদের এই যাবৎকালে আমাদের সবচেয়ে বড় প্রোগ্রাম। হ্যাঁ, তো এগুলা এখানে এরেঞ্জ করাও তো একটা বিশাল হ্যাসেল এবং মানে সবাই তো আমরা মানে কিছু না কিছু ব্যবসা হোক, চাকরি হোক এগুলোর ফাঁকে করা। হ্যাঁ, এগুলোর হ্যাঁ, ফাঁকে মানে এই প্রোগ্রামের ধরো আগের ২ থেকে ৩ মাস আসলে কোনো লাইফ থাকে না। মানে রাইট, জাস্ট অফিস করো, অফিসের পরে এই এই এটা হলো আরেক জগৎ। রাইট। ওই ১১টা ১২টা ১টা হুম, পর্যন্ত এ এই ভেরি নাইস। এই আর কালচারাল একটা পার্ট থাকে। তারপরে তোমার ইভেন্টের পার্ট থাকে। হুম, এই সবকিছু মিলে বিভিন্ন টিম করা থাকে। আমাদের একটা souvenir হলো আমরা ওইটার নাম ছিলাম ফ্ল্যাশব্যাক। ফ্ল্যাশব্যাকে আমরা জেমসকে আনছিলাম আমাদের সোর্স মানে একদম আ মূল অ্যাট্রাকশন ছিল হলো গিয়ে জেমস। মানে গুরু জেমস আ আমাদের। হ্যাঁ, গুরু জেমস মানে বাংলাদেশের হাইয়েস্ট যে তাকে নিয়ে আসা এবং বাংলাদেশের সবচেয়ে বড় অ যে ভেন্যু সেই ভেন্যুতে উনাকে নিয়ে আসা। এটা আমাদের জন্য ১ম এ চ্যালেঞ্জ ছিল। মানে ধরো তখন আমাদের পকেটে হয়তো ৳৩,০০,০০০ বা ৳৪,০০,০০০ আছে। সেই সেই অবস্থায় আমরা জেমস এবং ইয়াকে বুকিং দিছি। তো ওকে। সেটাই আল্লাহর রহমতে এ আইসা সেটাকে হইছে এবং আ গ্রুপ গ্রুপ তো আছেই। গ্রুপের পাশাপাশি আমরা উম একটা ফাউন্ডেশন ও করে ফেলছি। এটার নাম হলো বাংলাদেশ এসএসসি 98 ফ্রেন্ডস ফাউন্ডেশন। যেটা আ মানে একদম সাংগঠনিকভাবেই করা এবং মানে টোটাল অ্যাপ্রুভাল নিয়ে করা। সেটা এখনো এক্টিভিটিস বলতে গেলে আমাদের আমরা মেইন এমফাসিস হলো আমাদের জুনিয়র যারা আছে মানে আমাদের ফ্রেন্ডদের ছেলেমেয়েরা আ তাদের তাদের শিক্ষাবৃত্তির মানে তাদের শিক্ষা এডুকেশন নিয়ে কাজ করা। আ আমরা অলরেডি এবার ২০ জনকে অ্যা এডুকেশন মানে এটা জুনিয়র 90 এর যে বৃত্তি সেটা আমরা শুরু করলাম। আর এর বাইরে আমরা যারা আমাদের মধ্যে পিছায় পড়া আছে তাদেরকে আমরা বিভিন্ন সময় এ পর্যন্ত প্রায় ১২ জনকে আমরা সেলাই মেশিন দেওয়া হইছে। মানে ফ্যামিলি ফ্রেন্ডদের ফ্যামিলি মানে এবং আমাদের এই ব্যাচেরই যারা একটু হ্যাঁ, একটু ফাইন্যান্সিয়ালি আমরা আ হ্যাঁ, চেষ্টা করতেছি নিজের কমিউনিটিটাকেই আগে এনশিওর করার জন্য। মানে রাইট। অন্যান্য জায়গায় না করে নিজের কমিউনিটিটাকেই নিয়ে কাজ করার জন্য। তো নাইস। পরবর্তীতেও এরকম মানে ২ টা কাজ নিয়ে কাজ করতেছি। স্বনির্ভর আ স্বনির্ভর 98 এবং হলো গিয়া জুনিয়র 98 এই ২ টা নিয়ে আমরা বেশি কাজ করতেছি। যাতে আমাদের কমিউনিটিটাকে যদি প্রতি বছর যদি ৫ জন বা ১০ জনকেও আমরা সেলফ ডিপেন্ডেন্ট করে দিতে পারি, হুম, হুম। সেটা আমরা কিছু বিজনেস আইডিয়া আ আহ্বান করছি। সেই বিজনেস আইডিয়া গুলি নিয়েও কাজ করব। যে বিজনেস আইডিয়া গুলিতে যদি তার যে মূলধন বা কি সেই জায়গাগুলিতে যদি আমরা একটু সাপোর্ট দিতে পারি, তাকে যদি নাইস। আমরা অলরেডি এক পঞ্চগড়ে, পঞ্চগড়ে একটা টি স্টল একজনের আছে হুম, আমাদের হুম, ফ্রেন্ড। হুম, আ ওর টি স্টলে ওর কিছু রিকোয়ারমেন্ট ছিল সেটাকে এখন আল্লাহর রহমতে সে ভালোভাবে যাক আলহামদুলিল্লাহ। চলতেছে। হুম, আ সেটা এই জায়গাগুলি আমরা ফাউন্ডেশনের ব্যানারে করতেছি। আ নাইস। তারপরে এই যে আমরা একটা নাসার অ্যাস্ট্রো ক্যাম্প করলাম ওই বাচ্চাদের নিয়ে। এটা নাসার একটা প্রজেক্ট। ওদের একটা টিম বাংলাদেশে ট্রেন আপ করা আছে। তারা আমাদের এই বাচ্চাদের নিয়ে তো বেসিক্যালি বাচ্চাদের নিয়ে এই প্রোগ্রাম গুলি আসলে বেশ আ হুম, হুম, হুম। ভালো লাগে। নিজের কাছেও ভালো লাগে এবং যারা ওই গার্ডিয়ান আছে তাদের কাছেও এটা ভালো হয় যারা বাচ্চাদের নিয়ে আসতে পারে, ফ্যামিলি নিয়ে আসতে পারে। নাইস, আর ভেরি নাইস। ইনফেক্ট এবার লাস্ট ফুটবলে আমরা আ রেগুলার টুর্নামেন্টের বাইরেও আমরা লাল দল এবং সবুজ দল এরকম ২ টা ভাগ করে আচ্ছা, আ এমনে বাচ্চাদের খেলাইছি। আচ্ছা, আচ্ছা। আ তার আগে তাদেরকে একদিনের একটা ট্রেনিং সেশন ও করছি কি মানে জাস্ট তাদের জন্য একটা মিংলিং হয় হ্যাঁ, হ্যাঁ। সেটার জন্য আমরা একটা ট্রেনিং সেশন করছি। যাতে আমাদের তো আমাদের বাচ্চারা যাতে they don't feel হ্যাঁ, that we are আমাদের left over. হ্যাঁ, ইচ্ছা আছে যে মানে এগুলিকেও একটা টুর্নামেন্টের ইয়াতে নিয়ে আসা। ওটা ৪ টা বা ৫ টা মানে শর্ট ফরমেট হইলেও হুম, হুম, হুম। তারাও কিন্তু আসে। মানে যেহেতু আমাদের সাথে পরিচয় হইছে বা হ্যাঁ, আমাদের সাথে আস্তে ইয়ে হয়ে গেছে তাদেরও ইচ্ছা যে কেন তারাও ফিল্ডে থাকবে আসতে নাকি? চায়। কারণ রাইট, রাইট। আসলে এই ধরনের অপরচুনিটি তো আসলে ওরকম ইয়া থাকে না। হ্যাঁ,
তো চেষ্টা থাকবে যে এই জুনিয়রদেরকে নিয়ে কাজ করা এবং আমাদের ইয়ে নিয়ে কাজ করা। এই বছরও প্ল্যান আছে একটা গেট টুগেদারের। আমাদের এইচএসসি 25 বছর এটা বাকি আছে। আচ্ছা, আচ্ছা। দেখা যাক মানে আসলে পরিবেশ পরিস্থিতি বা সবকিছু মিলে যদি হুম, হুম, হুম। সব সাপোর্ট করে হয়তো গ্রুপ থেকে এরকম কিছু কাজ করা যায়। তো মুশফিক, থ্যাংক ইউ এত কিছু আমাদের সাথে আমার সাথে শেয়ার করার জন্য, এবং এই 98 এবং 00 নিয়ে যে তুমি যেই কথাগুলো বললা, উদ্যোগগুলো খুবই মহৎ। আশা করি আম, এই মহৎ উদ্দেশ্য নিয়ে সামনে আগাইতে পারবা, এবং উদ্দেশ্য যাই হোক না কেন ফুলফিল করতে পারবা, বন্ধু বান্ধব যারা আছে সবার সবার সাহায্য সহযোগিতায়, এবং আরো সামনের দিকে আরো এগিয়ে যেতে হ্যাঁ, না পারবা। ডেফিনিটলি মানে এই যত কাজকর্মই হোক সেটার পিছনে একটা মানে ফিনান্সিয়াল কন্ট্রিবিউশন থাকে। মানে রাইট। সবকিছুর পিছনে একটা ইভেন্ট বলো, একটা সিএসআর অ্যাক্টিভিটিস বলো, সবকিছুর পিছনেই ফিনান্সিয়াল কন্ট্রিবিউশন আছে। ফর শিওর। এইগুলির মেজরিটি কিন্তু আসে আমাদের ব্যাচমেটদের হুম, কাছ হুম, হুম, থেকেই। হুম, হুম, মানে স্পন্সরশিপে বলো তারাই আগে আসে, আবার ধরো সিএসআর অ্যাক্টিভিটিসে বলো তারাই আগে আসে। সো তারা তাদের এই কন্ট্রিবিউশন বা অংশগ্রহণ না থাকলে দেশ এবং বিদেশে তোমার ইউএসএ, কানাডা, ইউরোপ এইসব জায়গা থেকেও কিন্তু রাইট। এইগুলি আসে। তো আবার দেশের বিভিন্ন প্রান্ত থেকেও আসে। সো মোটামুটি ওদের যা কন্ট্রিবিউ বোঝা যাচ্ছে যে আমাদের এই 9800 কমিউনিটির বাইরে আসলে তোমাদের যাওয়া লাগে না কোনো কিছুর জন্যই। ইটস না লাইক এ সেলফ ওরকম সাস্টেইনড, সেলফ হ্যাঁ, সাস্টেইনড। হ্যাঁ, হ্যাঁ, রাইট। অলমোস্ট। আর কি মানে কোনো সময় হয়তো কিছু কর্পোরেট আসে, সেটা আচ্ছা, ওই আচ্ছা। যে টাইটেল স্পন্সর হিসেবে আসে। হুম, 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 হুম। সেটাতে আসে কিন্তু আমাদের মেজর পোর্শনটা আমরা নিজেরাই চেষ্টা করি, বা তারা আগায় আসে বেসিক্যালি। তাই সো ফ্রেন্ডরা না থাকলে বা এদের সাপোর্ট না থাকলে আসলে এই অ্যাক্টিভিটিস গুলি করা না, সম্ভব খুবই হতো না। আমরা খুবই হয়তো স্বাভাবিক, যেহেতু একটা টিম আমাদের। কাজ করতেছে হ্যাঁ। এইটার পিছনে। মানে এখন তো আসলে মডারেটর প্যানেল আছে, সেটা 13 জনের মডারেটর প্যানেল আছে। তারপরে আমরা অ্যাডভাইজার প্যানেল রাখছি, যারা হলো আমাদের, যারা হয়তো ফিল্ডে ওভাবে কাজ একটু কম সময় দিলেও তারা আমাদের বিভিন্ন সময় ফ্যাসিলিটেটর হিসেবে কাজ করে। ধরো লাইক যে ব্যাক কোনো একটা এন্ডের থেকে তোমাদেরকে হেল্প করে। ব্যাক এন্ডে তারা হিউজ একটা সাপোর্ট দেয়। তারপরে স্পোর্টস এর জন্য স্পোর্টস কমিটি আলাদা করা আছে, হুম, হুম। কালচারাল কমিটি আলাদা। এই ধরনের আমরা এখন একটু ডিসেন্ট্রালাইজ করার দিকে যাচ্ছি, যাতে সবাই একটু অংশগ্রহণ, যদিও মানুষজন অনেক বেশি, সবাইকে আমরা অ্যাকোমোডেট করতে পারি নাই। হুম, 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 তারপরেও হুম। যতটুকু সম্ভব সেটা না, খুব স্বাভাবিক। এখন ইনফ্যাক্ট লাস্ট তুমি যেটা বললা যে অলমোস্ট 2200 মানুষের জন্য অ্যারেঞ্জ করা হয়েছিল লাস্ট লাস্ট প্রোগ্রাম, হুইচ ইজ এ হিউজ হিউজ নাম্বার। এবং আমি আই ক্যান ইমাজিন যে 2200 মানুষকে অ্যাকোমোডেট করা বা এদের জন্য এতগুলো মানুষের জন্য একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করাটা কতখানি ঝক্কি। হ্যাঁ, এবং তুমি অলরেডি অলরেডি মেনশন করছো যে চাকরি বাকরি করে এটা আরেকটা আরেকটা জগৎ, মানে মোটামুটি ফ্যামিলি লাইফ বলে আসলে কিছু থাকে না ওই সময়টাতে। এটা এটা খুবই ট্রু। না, ওই সময় থাকে না। ওই সময় এক্স্যাক্টলি। যারা অর্গানাইজিং পার্টে থাকে, আমাদের প্রায় অর্গানাইজিং পার্টে ছিল না হোক 40 প্লাস লোকজনের একটা টোটাল টিম ছিল। আমাদের পাবলিকেশন ছিল, তারপর ইভেন্ট ছিল, তারপরে কালচারাল টায়ারটা দেখার জন্য ছিল। তো সব মিলে 40 জনের একটা ইয়া ছিল। রাইট, তো রাইট। এদের তখন আর কোনো ইয়ে থাকে না, স্বাভাবিক থাকে না তখন। যাক। না, থ্যাংক ইউ ভেরি মাচ মুশফিক সময় দেওয়ার জন্য। আর 9800 নিয়ে আম, অনেক এখন বাংলাদেশে মানে ফেসবুক খুলে আসলে অনেকগুলো গ্রুপ দেখা যায় 9800 হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। রিলেটেড। এগুলো এগুলো আসলে হয়, দেখা যায় যে একটু ঝামেলা হয়েছে, গ্রুপ খুলছে, একটু ঝামেলা হয়েছে, বিভিন্ন সাব গ্রুপ হয়, বাট আশা করি if everyone can come under one umbrella, that will be very good, it will be better for everyone. সবাই সবাই সবার সাথে একটা একটা প্ল্যাটফর্মের থ্রুতে কানেক্টেড থাকবে। আমাদেরও এখানে যেমন তোমার কানাডাতেও আমাদের এরকম ছোট্ট একটা 9800 গ্রুপ আছে, যেটা আমরা গত বছর আমরা একটা পিঠা মেলা করছি, পিঠা উৎসবের মতো করছি, যেখানে বাচ্চাদেরও কন্ট্রিবিউশন ছিল। আমরা আম, এখানেও আমাদের প্রচুর উপস্থিতি পাইছি, এবং আহ, রোজার ঈদকে মাথায় রেখে আমরা একটা ঈদ বাজার করতেছি, যেখানে আমাদের মানে মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের এই ব্যাচের যারা ছোটখাটো উদ্যোক্তা যারা আছে, অনেকেরই ছোটখাটো বিজনেস আছে এখানে, তাদেরকে হুম। প্রমোট করা। সো হোপফুলি আমাদের আমরা মানে আমরা হাতে এই নিয়েছিলাম। উদ্যোক্তা যদি আমি তোমার মাধ্যমে একটু বলতে চাই, এই হ্যাঁ, শিওর। উদ্যোক্তাদের মধ্যে যদি কোনো কারো বাংলাদেশ বা এই জায়গায় যদি মার্কেট থাকে, মানে তাদের টার্গেট অডিয়েন্স যদি এখানে থাকে, তারা কিন্তু আমাদের গ্রুপে বিজনেস ডে আছে
রাইট। ৫, ১৫, ২৫ প্রতি মাসে। আচ্ছা। সো এই জায়গাগুলিতে কিন্তু তাদের বিজনেসটা প্রমোট করতে পারে। এটা একটা ভালো বড় মার্কেট প্লেস। ওকে। সো মানুষজন যদি অডিয়েন্সটা যদি এখানে মানে তাদের টার্গেট অডিয়েন্স যদি এখানে থাকে তারা কিন্তু এই জিনিসটা শেয়ার করতে পারে। তার বিজনেস কি বিজনেস সেটা দিয়ে একটা পোস্ট প্রতি মাসে ৫, ১৫, ২৫ ৫, ১৫ ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ। অথবা যদি কেউ ইনফরমেশনটা এরকম ভাবে হ্যাঁ, হ্যাঁ, ইনফরমেশনটা পেয়ে ভালো হলো। ভবিষ্যতে যখন এই ভিডিও যারা দেখবে এবং হুম। আমিও আই উইল কনভে ইউর মেসেজ টু আওয়ার গ্রুপ। সো আমরা একদম শেষের দিকে চলে আসছি মুশফিক। আমি জানি তুমি একটু ঝামেলার মধ্যে আছো। এই ঝামেলার মধ্যে থাকা সত্ত্বেও তুমি আজকে আমাকে সময় দিচ্ছ। আ অনেকগুলো মজার গল্প শুনলাম, স্পেশালি স্কুল পালানো, ক্রিকেট খেলা, গেম খেলা। আম এটা এই ভিডিওটা এখন যারা দেখতেছে বা ভবিষ্যতে যখন দেখবে, আই এম প্রিটি সিউর যে অনেকে অনেক কিছু রিলেট করতে পারবে। এবং স্পেশালি 9800 নিয়ে তোমার যেই প্ল্যানগুলো তুমি বললা বা কি অলরেডি কি করতেছো, আমি জানি যে তুমি মোটামুটি ৩০,০০০ এর মতো তোমার ওই গ্রুপে অলরেডি আছে মেম্বার। এবং ইটস ওয়ে মোর দেন দ্যাট। আমি জানি যে যারা মানে আমাদের এসএসসি 98 এবং এইচএসসি 00 ব্যাচের যারা আমরা আছি, ৩০,০০০ এর অনেক অনেক আসলে লাখখানেক আমরা আছি। সো হোপফুলি সবাই এই প্ল্যাটফর্মে আসবে, এনজয় করবে। এবং আমাদের মানে দেশের বাইরে, বাংলাদেশের বাইরে আমরা যারা আছি, আমাদের এখানে একটা আছে এরকম কানাডা চ্যাপ্টার, 9800 কানাডা চ্যাপ্টার। আমি জানি ইউএসএ তে একটা আছে, ইউএস এর নিউ ইয়র্কে একটা আছে। এবং ওরাও এরকম মোটামুটি অনেক প্রায় গেট টুগেদার করে হ্যাঁ, থাকে। আমরা যে লাস্ট যখন ইউএসএ তে গেলাম তখন হ্যাঁ। নিউ ইয়র্কে যারা ছিল বা এর অ্যাডজেসেন্ট যারা ছিল হুম, হুম। দেখা হইছে অনেকের মানে রাইট। প্রায় 40 প্লাস মানুষের সাথে আমরা প্রায় একটা ইভনিং আচ্ছা। একসাথে ছিলাম। মানে আমি বেসিক্যালি আমি খুব শর্ট টাইমের জন্য গেছিলাম। কিন্তু নিউ ইয়র্ক মানে যাওয়াটা ছিল মানে আমার যাইতেই হবে। মানে আচ্ছা, আমি কিন্তু গেছি খুবই শর্ট টাইমের জন্য। আমার একটা আচ্ছা। ফ্যামিলি প্রোগ্রাম ছিল। হ্যাঁ, কিন্তু ওই যে ওরা আছে ওদের সাথে দেখা করতে হবে এবং মানে এবং আশেপাশে সবাই আসছে। মানে ওই আমার নিউ ইয়র্ক যাওয়া কিন্তু ওই কারণে যে হ্যাঁ, আমি আসছি তো ওদের সাথে একটা দেখা যায়। সবার সাথে হয়তো অনলাইনে কথা হইছে, হুম, হুম। অনেকের সাথে ইয়াতে কথা হইছে কিন্তু ইন পারসন দেখা করার জন্য এবং বেশ অলমোস্ট প্রায় অনেক সময় নাইস। কাটেছে। ১-১.৫ দিন ছিলাম। আচ্ছা, অনেক আচ্ছা। সময় কাটাইছি। ওইখানে আমার আরেকটা স্কুল ফ্রেন্ড ছিল। ও তার অফিসিয়াল কাজে গেছে। ও আমার জন্য একদিন টিকেট এক্সটেন্ড করছে। মানে ও আচ্ছা। একদিন থেকে তারপরে আমার দেখা করে আসছে। তারপরে ওই যে বললেন যে তানভীর যেই ফ্রেন্ডটা হ্যাঁ, ওর সাথে যেতাম। ওর কাজ ছিল সে কাজের ও রাতে আসতে পারবে না। ওখানে গেছি। ওর সাথে আলাদা দেখা হইছে। ওর যে এখানে কাজ করে সেখানেই আমরা অনেকক্ষণ সময় দিছি। আর বাকি আশেপাশে আমার ইউনিভার্সিটির বেশ কিছু ফ্রেন্ড ছিল। হুম, তারা হুম, আশেপাশের অন্য স্টেট থেকেও আসছে। মানে নিয়ারেস্ট হুম, যেই হুম, হুম, হুম। জায়গাগুলি। সো এটা একটা মজার যে মানে এটাই আমি বলব যে যে যেখানে সেটা আমি না। তুমিও যদি একটা জায়গায় গিয়ে বলো যে আমি এখানে আসছি, হুম, মিনিমাম তুমি কেউ না কাউকে পাবা। রাইট। এটাই হ্যাঁ, হয়তো মানে একদম মোটা দাগে এটাই হয়তো অ্যাচিভ মানে সবার একটা পাওয়া যে রাইট। কেউ না কেউ আছে সব জায়গায়। এক্সাক্টলি, এতটুকুই হলো রাইট। ইউ ডোন্ট ফিল অ্যালোন। যে হ্যাঁ, একটু পোস্ট দিলে আমি দেখি, আমি ফলো করি। আমি দেখি যে হুম। মানে একটা কেউ প্রয়োজনে হোক বা ফান করে হোক, এট লিস্ট রেসপন্স পাওয়া যায়। কেউ না কেউ আছে। হ্যাঁ, কেউ না হ্যাঁ, কেউ কেউ আছে। না কেউ আছে। কিছু জায়গায় আসলে মানে রেসপন্সটা অনেকে একটু কমায় দিছে। মানে সেটা ওই যে আমরা তো কিছু জায়গায় মিসইউজ করে ফেলি। সেই রাইট। মিসইউজটা যদি আমরা মিসইউজ না করে প্রপার ইউজ করতে পারতাম, তাহলে এই জিনিসটা আরেকটু ভায়াবল হইতো। আমরা আ যখনই একটা ফ্যাসিলিটি পাই সেটার মিসইউজ করি। সেই মিসইউজটা যতটুকু কমায় নিতে পারবো আমরা একটু ম্যাচিউরড আ আচরণ করব। মানে ধরো ডাক্তার বা ইঞ্জিনিয়ার মানে বা পুলিশ এই জায়গাগুলিতে আমরা মিসইউজ করে ফেলছি। হুম, তো হুম, এই হুম। জায়গাগুলিকে একটু প্রপার ইউজ করতে পারলে এটা আরো ভালো অ জায়গা যাবে আরকি। আমরা বুঝতে হবে যে সবারই পার্সোনাল লাইফ আছে। সেই পার্সোনাল রাইট। লাইফ এ সবাই এই মানে ইনস্ট্যান্টলি হয়তো রেসপন্স করতেছে না বা ইয়ে করছে। সেই জায়গাগুলি যদি আমরা একটু মানে একটু কনসিডার করি বা তা ওই যখন তখন তাকে না ইয়া করি। সবাই তো আর একরকম না। যখন তখন যদি না স্বাভাবিক। করি, সেটাকে যদি আমরা একটু প্রপারলি মেইনটেইন করতে পারি, হুম, হুম। তাহলে আরো না, এটা আসলে বেটার খুবই অপরচুনিটি আসবে। স্বাভাবিক যেটা বলছো যে সবারই আসলে আমরা এখন মোটামুটি আমাদের 9800 যারা আছি সবাই 40 প্লাস বয়সে। সো এই হুম। বয়সে সবারই মানে চাকরি জীবন আছে, ফ্যামিলি লাইফ আছে। সবাই একদম সবকিছু তার সবাই মানে বিজি পিক আসলে। কিছু না জায়গায় কিছু আছে। ব্যাপারে মানে সবাই পিক বিজি। জায়গায় মানে ফ্যামিলি এবং চাকরি পিক জায়গায় হ্যাঁ, আছে। সবাই কিন্তু মোস্টলি বিজি। এক্সাক্টলি। সো ওই এক্সপেকটেশন লেভেলটা যদি এরকম হয় যে ও
10 বছর আগে ডাকলেই চলে আসতো, এখন খুঁজে পাওয়া যায় না। না, এই হুম, হুম। এক্সপেকটেশনটা থেকে আসলে একটু সরে আসা উচিত। হ্যাঁ ভাই, 10 বছর আগে আমিও ব্যাচেলর ছিলাম, সিঙ্গেল ছিল, বাচ্চা-কাচ্চা ছিল না, চাকরি-টাকরি থাকলেও আমরা ওইরকম করতাম না। ওকে, আড্ডাবাজি করতাম। যেমন আমি নিজেও মানে অফিস থেকে ফিরে এসে ঘন্টাখানেক বন্ধুদের সাথে আড্ডা দিয়ে তারপরে বাসায় যেতাম। আই এম প্রিটি সিউর তোমাদেরও এরকম আছে। একটা টাইম পর্যন্ত এরকম হইছে। বাট এরপরে দেখা যায় কি না, আসলে এটা হয় না। বয়স না, হইছে, সম্ভব না। রেসপন্সিবিলিটি বাড়ছে, স্বাভাবিক। এবং মিসইউজের কথা যেটা বললাম, হ্যাঁ, এটাও আসলে আমাদের বোঝা উচিত যে হ্যাঁ, আই এম প্রিটি শিওর আস্তে আস্তে আমরা সবাই বয়স বাড়তেছে, আমাদের অভিজ্ঞতা বাড়তেছে, ম্যাচুরিটি বাড়তেছে, আমরা এই জিনিসটাও বুঝবো যে হ্যাঁ ভাই, বয়স হয়েছে। একটা সময় স্কুলে স্কুলে যেভাবে আমরা ছিলাম, এখন প্রফেশনে এসে ফ্যামিলি লাইফ মেনটেন করে হয়তো আমরা ওইভাবে থাকতে পারবো না। এটুকুন এটুকুন বুঝে যদি আমরা আগাই, যেমন তো মানে তুমি আজকে সময় দিতে পারছো। এখন আমি যদি তোমার মানে তারপরেও তোমার এই সময়ের পিছনে আমরা কানেক্টেড হইছি, তোমার সাথে টাইম মেইনটেইন করা হইছে। আমি যদি এখন তোমাকে এইভাবে বলতাম যে, "ভাই শোন, অমুক দিন তোরে আসতেই হইব।" আমি জানি না কেমনে আসবি। ইন এনি হুম। কেস, ফর এনি রিজন, বাই এনি চান্স তুমি যদি আসতে না পারতা, এখন তোমার এই সিচুয়েশনটা যদি আমি না বুঝতাম, না বুঝে যদি তোমার উপরে আমি রাগ করে বসে থাকি, দিস ইজ নট গোনা হ্যাপেন এগেইন, রাইট? সো মানে এই জিনিসগুলো বুঝতে হবে। আমি জানি যে তুমি ঝামেলার মধ্যে আছো স্টিল। এরকম রাগ করার অনেক কাহিনী আছে। মানে আচ্ছা। না বুঝে না, আমাদের বুঝে রাগ করা। সময় একদম হ্যাঁ, শেষ। এই হ্যাঁ। যে মজার কাহিনীগুলো আমরা শুনবো, আবার একদিন তোমার সাথে বসবো ইনশাল্লাহ। তুমি তুমি ঝামেলার মধ্যে থেকে আমাকে আজকে সময় দিছো। হ্যাঁ, মুশফিক, থ্যাংক ইউ, ভেরি মাচ থ্যাংক থ্যাংক ইউ। ইউ ভেরি মাচ তোমাকে। আবার লাস্টলি, বন্ধুদের জন্য ছোট্ট করে যদি কিছু বলতে চাও, সব বন্ধুদের জন্য তো খুব ওই ছোট্ট যে করে। বললাম, বলার কিছু মানে তেমন বলার কিছু নাই। জাস্ট সবাই তার জায়গায় থাইকে মানে সবাই তার নিজস্ব জায়গা থেকে যদি এ ওই আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা বজায় রাখে তাহলে ভালো। মানে এখন ফ্রেন্ডশিপটা অনেকটা ম্যাচিউরড জায়গা। সো এখানে আমরা সবাই নিজেকে ছেলে মানে সেই আগের স্কুল কলেজের মতো মনে করি। মানে গ্রুপে আসলে মনে করি যে আমরা সবাই স্কুল কলেজে আছি। ঐরকম ভাবে আড্ডা দিই ঐরকম কিন্তু ও সবার বোঝা উচিত যে মানে আমাদের ওই ম্যাচুরিটি জায়গাটা, ওই জায়গাটা যদি আমরা জাস্ট একটু মেইনটেইন করতে পারি তাহলে সবার জন্য ভালো। আরেকটা জিনিস হলো আ চলতে গেলে একেকজন একেক মতের হবে। সে মতের হওয়াটা সমস্যা না। মতের হইলে আমি যেই মতে আছি সেই মতে আমার কাজটা যদি ভালো করে যাই, ভালো। আরেকজনের কাজ কি হইলো না হইলো বা তার মানে তার কিছু ধরতে যাওয়া, সেই জিনিসটা যদি কমায় নিয়ে আসলে নিজের কাজটা করি, তাহলে মনে হয় ভালো যে তুমি তোমার মতো কাজ করো, সমস্যা নাই। কিন্তু আরেকজনেরটা যখনই তাইলে আরো কেওয়াজ বাড়বে। সেটা কমবে না। তো জিনিসটাকে সিম্পল রাখতে পারলে ভালো। এই আর কিছু না। সবাই ভালোভাবে থাকুক। আমাদের মধ্যে অনেকেই আসলে অসুস্থ থাকে। অনেকেই বিভিন্ন অসুখে আছে বা অনেকে আমাদের ছেড়ে চলেও গেছে। হুম। তো সেই সেটাও আমাদেরও আ কখন কার কি হয়ে যায়। তো ওই জায়গাগুলিও আমাদের একটু অ মাথায় রেখে সবাই সুস্থ থাকুক, স্বাভাবিক থাকুক। এতটুকুই হলো গিয়া সবার কাছে প্রত্যাশা, আর কিছু না। থ্যাংকস এগেইন মুশফিক, আমাকে সময় দেওয়ার জন্য। আবার হ্যাঁ, নিশ্চয়ই তোমার সাথে আবার কথা হবে। আমি জানি 9800 এই গ্রুপ রিলেটেড অনেক মজার গল্প তোমার তোমার ঝুলিতে আছে। আহ, আজকে সময় স্বল্পতার কারণে এই গল্পগুলো করা হইল না। আমরা সেই গল্প, নিশ্চয়ই এই গল্পগুলো শোনার জন্য আমরা আরেকদিন বসবো। থ্যাংক ইউ ভেরি মাচ এগেন মুশফিক। দেখা হবে থ্যাংক ইউ। আবার ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। হুম। আসসালামু আলাইকুম। আম, এতক্ষণ গল্প হলো মুশফিকের সাথে 9800 রিলেটেড অনেক গল্প আমরা শুনলাম ওর কাছ থেকে, ওর স্কুলের গল্প শুনলাম। আশা করি সবার ভাল লাগছে। আহ, আবার দেখা হবে আগামী সপ্তাহে নতুন আর কোনো এক বন্ধুর সাথে, একই জায়গায় আড্ডা দিতে, গল্পের গ্যাঞ্জামের সাথে। টিল দেন, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাভ এ গুড নাইট।